ব্রাজিলের খেলা কিভাবে আসলো এবং এই খেলা যারা দেখে তারা কি ধরনের চিন্তা চেতনার মধ্যে থাকে, কি ধরনের হ্যালুসিনেশন বা কি ধরনের প্র্যাকটিক্যালিটির ভিতরে যায়, সেই বিষয়গুলো জাস্ট এই একটা ভিডিও আপনি বুঝবেন। চলুন শুরু করি। ব্রাজিল এর ভাষা হলো আপনার পর্তুগিজ। ব্রাজিল দীর্ঘদিন, প্রায় 200-300 বছর, 400 বছর এরা দাসত্ব প্রথার অধীনে ছিল। অর্থাৎ এদের মধ্যে যে মানুষ বেচাকেনার চল, সেই বেচাকেনাটা সবসময় চলতো। আমরা সকলেই জানি যে আপনার মধ্যপ্রাচ্যে মানুষ যে বেচাকেনার বিষয়, বিক্রি কিনির বিষয়, সেই বিষয়টা খুব জোরালো ভাবে ছিল। যেহেতু আমরা ইসলামিক শাসন ব্যবস্থার দিকে অনেক বেশি স্টাডি করেছি বা ইসলামী শাসন ব্যবস্থা কোরআন হাদিসের আলোকে অনেকটা জেনেছি, কিন্তু তার চেয়েও চরম সত্যি কথা হলো ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতে সেই যে দাসত্ব প্রথা, সেই দাসত্ব প্রথা কিন্তু এখনো বিদ্যমান থাকতো যদি 1890 সাল পরবর্তী সময়গুলোতে এটা না ভেঙে পড়তো। 1890 সালে সারা পৃথিবীর সব জায়গায় থেকে দাসত্ব প্রথা চলে গিয়েছিল, কিন্তু ব্রাজিলে কিন্তু দাসত্ব প্রথা তখনো যায়নি। পরবর্তীতে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কিভাবে দাসত্ব প্রথা চলে গেল সেগুলোকে একটু আমি টাচ করার চেষ্টা করি। ব্রাজিল কিন্তু বিশাল বড় একটা দেশ, যে দেশের আয়তন প্রায় আপনার সারা পৃথিবীর মধ্যে পঞ্চমতম অবস্থানে আছে। অর্থাৎ আপনার শুধুমাত্র যে আয়তনে বড় বিষয়টা তা না, ব্রাজিলের মধ্যে যে সম্পদ আছে পৃথিবীর কোথাও এরকম সম্পদ নেই। সবচেয়ে চমকপ্রদ কথা যেটা, সেটা হলো ব্রাজিল যদি না থাকতো আমরা পৃথিবীর কোনো মানুষই বেঁচে থাকতে পারতাম না হয়তো। কেন এই কথাগুলো বলছি? কারণ খুবই স্পষ্ট, সারা পৃথিবীর যে অক্সিজেনের লেভেল, তার 20% শুধুমাত্র ব্রাজিল একাই সাপ্লাই দেয়। এবং ব্রাজিলের ভিতরে অ্যামাজন ফরেস্টের কথা কে না জানে। অ্যামাজন কোম্পানি যেরকমকে চিনি, অ্যামাজন ফরেস্ট সারা পৃথিবীব্যাপী বিস্ময়ের জায়গা নিয়ে একটা বিষয়। সেটা হলো এর মধ্যে এমন কিছু ধনসম্পদ আছে, এমন কিছু গাছপালা আছে যেগুলো অক্সিজেন সারা পৃথিবীকে সাপ্লাই দিয়ে থাকে। যেখানে যে সমস্ত কীট পতঙ্গ, যে সমস্ত প্রাণীকুল আছে, এটা স্পষ্টতই বলা যায় যে 99,000 মাখলুকাতের কোনো মাখলুকাতই ব্রাজিলের মধ্যে বাদ নাই। ব্রাজিলটা এত সুন্দর যে অক্সিজেন সাপ্লাই, যে বায়োসিস্টেম, সেই বায়োসিস্টেমটা সারা পৃথিবীর মানুষকে বিদিয়ে যাচ্ছে। তো যে কথাই ছিলাম সেটা হলো ফুটবল কিভাবে ব্রাজিলের জাতীয় খেলা, বা ফুটবল কিভাবে ব্রাজিলকে পরিবর্ধন এবং সংস্করণ এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রগামী ভূমিকায় নিয়ে গেছে। আমরা সবচেয়ে বিখ্যাত প্লেয়ারের নাম আমরা জানি পেলে। সে পেলে একসময় খুব দরিদ্র মানুষ ছিল, খুবই নিম্ন ঘরে তার জন্ম, নিম্ন আয়, যেই পরিবারের সব সময় টানা হেঁচড়ার মধ্যে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা ছিল, সেই পরিবারের মধ্যেই কিন্তু পেলের বড় ওঠা। তো পেলে ফুটবল খেলা এতটাই নেশাগ্রস্ত ভাবে খেলতো যে তাকে ফুটবল খেলা, যে ফুটবল একটা সরঞ্জাম, ফুটবলের যে সামগ্রী, এই সামগ্রীগুলো নেওয়ার জন্য যে টাকা, সেই টাকা প্লেয়ের কাছে ছিল না। উনি একটা লম্বা মোজা কিনে বা লম্বা মোজা কারো কাছে ধার করে নিয়ে তার ভিতরে বিভিন্ন পেপার দিয়ে একটা বল বানিয়ে সে ফুটবল খেলা শুরু করেছিল। এভাবে পেলে আপনার সেই জুতা পলিশ করত, সেই জুতা পলিশের পেশা থেকে সে ফুটবল কিংবদন্তি হয়ে গেছিল এবং মাত্র 17 বছর বয়সে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছিল। 1970 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের মধ্যে ব্রাজিল চূড়ান্ত ভাবে 3টি বিশ্বকাপ নিয়ে নেয় এবং চূড়ান্ত ভাবে একটা কাপই নিয়ে নেয়। এই যে ব্রাজিলের ইতিহাস, সেই ব্রাজিলের ইতিহাস থেকে আপনি যদি দেখতে পারেন, সকল শ্রেণীর মানুষ যখন দাসত্বের মধ্যে ছিল, এক শ্রেণীর মানুষ রাজত্ব করতো সেই সমস্ত মানুষকে কেন্দ্র করে, কিন্তু এই ফুটবল সমস্ত শৃঙ্খলা, সমস্ত বন্ডেজ, সমস্ত ধরনের আপনার দাসত্ব সিস্টেম, সেই দাসত্ব সিস্টেমকে ভেঙে সব মানুষকে প্রায় এক কাতারে নিয়ে এসেছে। কেন এই কথাগুলো বলছি? কারণ যেই দেশটির চরিত্র ছিল দাস প্রথা, সেই দেশটি ফুটবলকে কেন্দ্র করে সকল শ্রেণীর মানুষকে এক স্টেডিয়ামে, একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, যার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে তারা একবারে আধিপত্য বিস্তার করে ফেলছে। আপনারা সকলেই জানেন যে সাম্বা নাচ, বিখ্যাত একটা নাচ আছে ব্রাজিলের মধ্যে, সাম্বা নাচ। সাম্বা নাচটা আর কিছুই নেই, তাদের যে আত্মরক্ষার একটা কৌশল। অর্থাৎ তাদের এক শ্রেণীর মানুষকে সবসময় জিম্মি করা হতো,
কোনো একটা অডিটোরিয়াম বা কোনো একটা হাউসে আটকে রাখা হতো। তারা ওখান থেকে বের হওয়ার জন্য নিজেরা নিজেরা নাচের মতো একটা প্র্যাকটিস করতো। যারা আটকে রেখেছিল তারা হয়তো ভাবতো যে তারা নাচের প্র্যাকটিস করছে, কিন্তু মূলত তাদের একটা আত্মরক্ষার কৌশল স্বরূপ এই সাম্বা নাচের উৎপত্তি হয়েছিল। সেই সাম্বা নাচ কিন্তু আজও ব্রাজিল যদি কোনোদিন কাপ জিতে, ব্রাজিল যদি কোনো খেলায় ভালো করে সাম্বা নাচ করে, অর্থাৎ তাদের এটা আত্মরক্ষার একটা কৌশল হিসেবে কাজ করে। সবচেয়ে যে বড় কথাটা, মাইন্ড ব্লোয়িং কথা, সেটা হলো ব্রাজিল পর্তুগিজ ভাষায় একটা শব্দ আছে সাউদাদ। সাউদাদ শব্দের অর্থ হলো যে ইউ আর হ্যাপি বাট ইউ ডোন্ট নো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইউর হাসি। আপনার হাসির পিছনে কোন ধরনের ফ্যাক্টর কাজ করে, কম্পোনেন্ট কাজ করে, সেটা আপনি জানেন না, কিন্তু আপনি হাসতেছেন। অর্থাৎ ব্রাজিলের যারা সমর্থক, ব্রাজিলের যারা পেট্রোনাইজ করে, যারা স্টেক হোল্ডার, সকলেই সাউদাত ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। অর্থাৎ ব্রাজিল হারলেও আপনি খুশি থাকেন, ব্রাজিল জিতলেও আপনি খুশি থাকেন। ব্রাজিল হলে এমন একটি দেশ। এখন এই যে ফুটবল উন্মাদনা, এই যে ব্রাজিলিয়ান উন্মাদনা, এই উন্মাদনার সাথে একটা কথা যোগ করা যেতে পারে, সেটা হলো সারা পৃথিবীর মানুষের লক্ষ লক্ষ কর্মঘন্টা, কোটি কোটি কর্মঘন্টা এই ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল কিন্তু কেড়ে নিচ্ছে। এটার দিকেও কিন্তু লক্ষ্য দেওয়া খুব জরুরি। আমাদের যারা উঠন্তি তরুণ আছে, উঠন্ত যে সমস্ত মৌলানার মানুষ আছে, মাদ্রাসায় লেখাপড়া করা বা ভালো শিক্ষিত, কিন্তু এই যে ফুটবল মৌসুমে এসে তাদের যে কর্মঘন্টা, এই কর্মঘন্টা মারাত্মকভাবে ড্রেস্টিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ফুটবল খেলা যতটা ব্রাজিলিয়ান সাপোর্টারকে মাতলামির মধ্যে জড়িয়েছে, এই মাতলামিটা সারা বিশ্বের মানুষকেও মাতলামির মধ্যে জড়িয়েছে। সুতরাং ফুটবলে নেশাগ্রস্ত না হয়ে এর বাইরেও আমাদের যে চিন্তা করার অনেকটা জগৎ আছে, সেই জগৎ সম্পর্কে আমাদের জানতে হবে। যদি এটা আমরা খুব সিরিয়াসলি জানতে পারি, স্টাডি করতে পারি, তাহলেই ফুটবল উন্মাদনার পাশাপাশি আমাদের যে লক্ষ্য, আমাদের যে গোল, সেই গোলে আমরা পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করতে চাই। আমরা সকলেই জানি আমাদের জীবনের প্রাইম গোল হলো কিভাবে পরকাল এবং ইহকালের ব্যালেন্স করে চলতে পারি। সেই প্রাইম গোলকে যদি আপনি লক্ষ্যচ্যুত করেন কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে, তাহলে কিন্তু আপনার যে জীবনের লক্ষ্য, সেই জীবনের লক্ষ্য থেকে আপনি বিচ্যুত আছেন। সুতরাং আসুন আমরা সকলে মিলেই খেলাকে যেরকম উদযাপন করার চেষ্টা করি, তার চেয়ে বড় আমরা প্রায়োরিটি লক্ষ্য করি আমাদের জীবনের লক্ষ্য